মূল্যস্ফীতি কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করা হয়েছে বেশ কয়েক মাস ধরে, সেটা কার্যকর রয়েছে এবং সেটার প্রেক্ষিতে নীতি সুধার বাড়ানো হয়েছে 10%। কিন্তু তারপরেও অনেক কাঠামোগত দুর্বলতা এবং বাইরেরও কিছু শক থাকে, যার কারণে কিন্তু এই পুরোপুরিভাবে এই মুদ্রানীতিটা কাজ করতে পারে না। এবং সেই প্রেক্ষিতে আমরা যে একটা কোয়ান্টিটেটিভ মেথড এটাকে ভেক্টর অটো রিগ্রেশন বলা হয়, এইটা মডেলটা দিয়ে রান করে আমরা দেখেছি যে যেটা স্বাভাবিকভাবেই আমরা দেখছিলাম যে সেটা হচ্ছে যে মুদ্রার সরবরাহ এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ যে ভোক্তার মূল্যসূচক, এই দুটার মধ্যে একটা ইতিবাচক কার্যকারণ রয়েছে, এটা হলে এটা বাড়ে। যে এই বাজারের মধ্যে 70,000 কোটি টাকা সরবরাহ হয়েছে, মুদ্রা সরবরাহ হয়েছিল ছাপিয়ে, যে আপনারা জানেন যে টাকা ছাপানোর একটা চল ছিল আগে সরকারি, তো সেই টাকা ছাপানোর ফলেও কিন্তু মূল্যস্ফীতিটা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে কার্যকারিতা হয় না, সেটার জন্য আমরা একটা কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিসংখ্যানগত মডেল দিয়ে দেখেছি যে এই যে নীতি সুদহার বাড়ানো হচ্ছে, যে এই পলিসি রেট, এবং পলিসি রেটের কারণে আপনারা জানেন যে ইন্টারেস্ট রেটের ও বেড়েছে, সেটার পরেও কেন মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, এবং মূল্যস্ফীতির উপর এটার প্রভাবটা 3.2%, অর্থাৎ এটার ফলে যদি মূল্যস্ফীতি আমরা কমাতে চাই সেটার সম্ভাবনা 3.2%। অর্থাৎ এটা দিয়ে আমরা জাস্ট সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে মূল্যস্ফীতির কার্যকারণগুলো কোথায় রয়েছে। আরও একটি বিষয় যে দেখার চেষ্টা করেছি যে আপনারা জানেন যে বর্তমানে কিছুটা হলেও সংকোচনমূলক মুদ্রানীতি কাজ করছে খুব ধীর গতিতে, কারণ আমরা এর আগেই বলেছি যে বিভিন্ন আরও কারণে এখানে সাপ্লাই সাইড বিষয় রয়েছে, এখানে রাজস্ব কিংবা আর্থিক নীতিমালার বিষয় রয়েছে, সেটা অনেক দিন ধরে সম্প্রসারণমূলক ছিল, সেখানে বাজার বহির্ভূত অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে, সব মিলিয়ে এই লক্ষ্যমাত্রাটা তেমন কার্যকরী হচ্ছে না। তবে তারপরেও কেন্দ্রীয় ব্যাংক এটা বলেছে যে তারা কমিয়ে আনতে চায় 6 থেকে 7% মধ্যে আগামী অর্থ বছরের মধ্যে। কিন্তু আমরা একটা হিসাব করেছি যে গত 12-13 বছর 2012 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন যে মূল্যস্ফীতির তথ্য নিয়ে ট্রেন্ডটা নিয়ে এক মডেল রান করে দেখিয়েছে যে আসলে আগামী অর্থ বছরের মধ্যে 6.5% মূল্যস্ফীতি কমানো সম্ভব কিনা। এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না। একটা প্রথম দিকে অবশ্য যেমন 2005 সালের মে মাস থেকে চলতি মাস থেকে 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত এটা কমতে থাকবে, খুব আস্তে গতিতে যদিও, তবে মার্চ থেকে জুন পর্যন্ত 2026-এ তখন আবার একটা বেড়ে যাবে। এটা এখন প্রশ্ন করতে পারেন যে এটা কেন বাড়বে। বাড়ার একটা কতগুলো কারণ থাকে। এই সময়টাতে একটা সিজনালিটি, অর্থাৎ আমরা তো বিশেষ সময়ে কোনো কৃষি উৎপাদনের যদি বেশি হয় তখন কিন্তু বাজারে সাপ্লাই থাকে, তখন মূল্যস্ফীতি কমে আসে। কিন্তু যখন সাপ্লাইটা একটু কম থাকে এবং এই সময় একটা কৃষির ক্ষেত্রে বিশেষ করে একটা লিন পিরিয়ড এটা থাকে, তারপরে থাকে এই সময়ে রমজানের থাকে, যখন রমজান হয় তখন তো বাজারে সরবরাহ বাড়ে, তখন কেনাকাটা বাড়ে, তখন একটা মূল্যস্ফীতির এই সমস্ত সিজনালিটির কারণে এই আমরা দেখি যে ট্রেন্ডটা গত বেশ কয়েক বছর থেকেই ওই সময়ে কিন্তু মূল্যস্ফীতিটা বাড়ে। সুতরাং এই একদিকে কমার ট্রেন্ডটা আবার বাড়ার ট্রেন্ডের সাথে মিলিয়ে খুব একটা এটা কমানোর ক্ষেত্রে খুব একটা কার্যকরী হবে না, যদি এটা কমাতে হলে লক্ষ্যমাত্রাটা অর্জন করতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আমরা পরবর্তীতে বলেছি যে মুদ্রানীতিটার সাথে রাজস্ব নীতির একটা সংযোগ করতে হবে, এটা একই ধরনের ভাবে হতে হবে। আমরা বহুদিন থেকে দেখেছিলাম যে রাজস্ব নীতিটা সম্প্রসারণমূলক দুটোর সাথে সমন্বয় করা, এবং বাজারে যেই ধরনের অস্বচ্ছতা কাজ করে সেগুলো, যেমন ধরেন যে বাংলাদেশে যে প্রতিযোগিতা আইন আছে 2012 সে কিংবা প্রতিযোগিতা কমিশন আছে, সেটাকে আরও শক্তিশালী করা, তাদের বাজার তদারকি জোরদার করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাজারে তো সরবরাহ করার একটা ব্যবস্থা করতে হবে, শিল্প উৎপাদন বৃদ্ধি করতে হবে, এবং তাছাড়া অন্যান্য যে সমস্ত সূচক রয়েছে বৈদেশিক মুদ্রার ব্যবস্থা জোরদার করা, বিনিময় হারটা এটাকে স্থিতিশীল করা, এবং সর্বোপরি বাজারে কার্টেল ভাঙার জন্য একটা উদ্যোগ নিতে হবে।